একটি বছর অনেক দুঃখ, কষ্ট, হাসি কান্নার মধ্য দিয়ে অতিক্রম করে। ২০২৪ সাল ছিল অন্যান্য বছরের তুলনায় বাংলাদেশের মানুষের কাছে একটি স্বস্তির বছর। কারণ দীর্ঘ ১৫ বছর পর মানুষ স্বৈরাচারিতার হাত থেকে রেহাই পেয়েছে এই বছরেই। তাই ২০২৪ সাল বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। ২০২৪ সাল একটি অধিবর্ষ, যা সোমবার দিয়ে শুরু হয়েছে। এবছর ঘটে যাওয়া কিছু চাঞ্চল্যকর ঘটনা, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। স্বৈরাচারী হাসিনার ধারাবাহিক ক্ষমতায় থাকার শেষ বছর এটি। ২০২৪ এর সবচেয়ে বড় চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে ডামি নির্বাচন, জুলাই বিপ্লব ও স্বৈরাচারী হাসিনার ক্ষমতার পতন। বছরের শুরুতেই বিতর্কিত কারিকুলামের উপর তৈরিকৃত সিলেবাসের ভিত্তিতে বই বিতরণ করা হয়। ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হওয়া একটি বিতর্কিত নির্বাচন, যা কিনা ডামি নির্বাচন নামে পরিচিত। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে শেখ হাসিনা অবৈধভাবে নির্বাচিত হওয়ার জন্য নিজেদের দলের মধ্য থেকেই ডামি প্রার্থী সিলেকশন করে, যা চরম বিতর্কের সৃষ্টি করে। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যায়। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছে, যা সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপির সমাবেশ ও আন্দোলনের সময় সহিংসতার ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ১৯ জানুয়ারি জাপান SLIM মিশনের মাধ্যমে পঞ্চম দেশ হিসেবে সফলভাবে চাঁদে অবতরণ করে। বাবরি মসজিদ ভেঙে ওই স্থানে রাম মন্দির স্থাপন এবং উদ্বোধন করা হয়। ২০২৪ সালের ২২ জানুয়ারি এই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরটির উদ্বোধন করেন। বাবরি মসজিদটি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা ধ্বংস করা হয়েছিল এবং এরপর থেকে সেখানে মন্দির নির্মাণের প্রক্রিয়া চলমান ছিল। এরপর শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৩১ জানুয়ারি ২০২৪ থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শুরু হয় ৯ থেকে ১১ ফেব্রুয়ারি, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কিছুটা প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা ছিল। নারী অধিকার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ ও আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হলেও কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে তীব্র রূপ নিতে শুরু করে। বাংলাদেশের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়ে আবেদন করে। এর ফলে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকট সহ ব্যবসায়িক পরিবেশের অবনতি ঘটে। শেয়ার বাজারে দরপতন, রপ্তানি আয় বৃদ্ধি, চালের বাজারের অস্থিরতা বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কোনো ঘাটতি ছিল না। ২১ ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভাষা আন্দোলনের স্মরণে পালিত হয়। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণের ফলে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এই দিনটি পালন করা হয়। ২০২৪ সালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি মাস জুড়ে অমর ২১শে বইমেলা অনুষ্ঠিত হয়। মেলায় বইপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নতুন লেখক এবং প্রকাশকদের বই প্রকাশের মাধ্যমে বইমেলা প্রাণবন্ত হয়ে ওঠে। এটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বৃহৎ উৎস হিসেবে পরিচিত। তবে ইসলামী ছাত্র শিবিরের বইয়ের স্টল বসাতে দেয়নি স্বৈরাচারী হাসিনা সরকার। ফেব্রুয়ারির প্রথম দিকে ঢাকার মেট্রো রেল সেবায় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ১.৫ ঘন্টা পরিসীমা বন্ধ ছিল। এর ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। মার্চ মাসে মুন্সিগঞ্জের গজারিয়ায় সুপারবোর্ড নামে একটি বোর্ড তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়, যা বেশ কয়েকজন যাত্রীর প্রাণহানি ও নিখোঁজ হওয়ার কারণ হয়। ৭ মার্চ সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদান করে, যা দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ। ২৬ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি কন্টেইনার জাহাজের সাথে সেতুর সংঘর্ষ ঘটে, ফলে সেতুটি ধ্বংস পড়ে এবং ৬ জন নিহত হয়। ১ এপ্রিল দামেস্কের ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলায় ১৬ জন নিহত হয়। ৩ এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে,
যার ফলে জাপানের ওকিয়াওনা প্রিফেকচারে ছোট একটি সুনামি সৃষ্টি হয় এবং 1 এপ্রিল ইসরায়েলের হামলায় 16 জন নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে 13 এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করে। ফরিদপুরে একটি মন্দিরে হামলার ঘটনা 2024 সালের 18 এপ্রিল ঘটে। এই ঘটনা মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে ঘটে, যেখানে একটি মন্দিরের প্রতিমায় আগুন লাগানোর পর বিক্ষুব্ধ জনতা 2 শ্রমিককে পিটিয়ে হত্যা করে। নিহত শ্রমিকরা ছিলেন আশরাফুল খান এবং তার ভাই আসাদুল খান, যারা নির্মাণ কাজের জন্য সেখানে উপস্থিত ছিলেন। মন্দিরে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে কেন দুটি তাজা প্রাণ এভাবেই ঝরে গেল। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ঘটে 2024 সালের 22 মে। তিনি 12 মে কলকাতায় যাওয়ার পর নিখোঁজ হন এবং পরে 22 মে তার হত্যার খবর প্রকাশ্যে আসে। রাসেল ভাইপার সাপের গুজব বাংলাদেশে 2024 সালের মে মাসের শেষের দিকে শুরু হয়। বিশেষ করে জুন মাসের শুরু থেকে এই আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে, যখন বিভিন্ন স্থানে রাসেল ভাইপার সাপ মনে করে অন্যান্য সাপ মারার ঘটনা ঘটে। মিয়ানমার থেকে বাংলাদেশের সীমান্তে গুলিবর্ষণের ঘটনা ঘটে 2024 সালের 8 জুন। এই ঘটনার ফলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে চলে আসে এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কোটা সংস্কার আন্দোলন নতুন রূপে জোরালো হয়ে ওঠে। বিশেষ করে 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত মন্তব্য আন্দোলনকারীদের ক্ষুব্ধ করে তোলে। 15 থেকে 16 জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার অভিযোগ ওঠে। 22 জুলাই সরকার কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মাঠে নামায়, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিতি পায়। 3 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকারের পদত্যাগ দাবি করে 1 দফা আন্দোলনের ঘোষণা দেন। এই আন্দোলনটি অসহযোগ আন্দোলন নামে পরিচিতি পায় এবং এতে ব্যাপক জনসমাগম ঘটে। 4 আগস্ট ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। রাজধানীতে সড়ক অবরোধের ফলে সংঘর্ষে 98 জন সাধারণ মানুষ ও পুলিশ নিহত হয়। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও সহিংস দিন হিসেবে চিহ্নিত হয়। 5 আগস্ট আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে এবং সরকার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলতে থাকে। অসহযোগ আন্দোলনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান, যার মধ্য দিয়ে মুজিব পরিবারের দুঃশাসনের অবসান ঘটে। এই পরাজয়ের প্রেক্ষিতে ভারত সরকার বাংলাদেশের উপর পানি আগ্রাসন চালাতে শুরু করে এবং এর ফলে 21শে আগস্ট ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে 71 জন নিহত এবং 58 লাখেরও বেশি মানুষ স্থানচ্যুত হয়। 24 আগস্ট ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ 11টি জেলা বন্যায় আক্রান্ত হয়। খাদ্য সংকট ও সাপের উপদ্রবের কারণে বন্যা দুর্গতরা দুর্ভোগে পড়ে। 25 আগস্ট চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন সুবিধার দাবিতে আনসার সদস্যরা ঢাকার সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন কিছু সদস্য সচিবালয়ে প্রবেশ করে দাবির পক্ষে স্লোগান দিতে শুরু করেন। 5 সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। খাগড়াছড়ি ও রাঙামাটি অঞ্চলে 2 পক্ষের মধ্যে সহিংসতা বেড়ে যায়। দাঙ্গা, অগ্নিসংযোগ ও সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয় এবং রাঙামাটিতে 144 ধারা জারি করা হয়। 18 সেপ্টেম্বর 2024 তোফাজ্জল হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক করে পিটিয়ে হত্যা করা হয়। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটি হত্যাকাণ্ড ঘটে। এখানে একজন শিক্ষার্থীকে দলবদ্ধভাবে পিটিয়ে হত্যা করা হয়। সুদীর্ঘ 15 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের আত্মপ্রকাশ ঘটে 21 সেপ্টেম্বর। বাংলাদেশের মহিলা ক্রিকেট দল
2024 সালের 28 সেপ্টেম্বর ভারতকে হারিয়ে শিরোপা অর্জন করে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ায়, যেখানে বাংলাদেশ 5 উইকেটে ভারতকে পরাজিত করে এবং প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে নেয়। অক্টোবর মাসে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও ডাকাতি দমনে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানে 45 জনকে আটক করা হয়, যাদের বেশিরভাগই কিশোর গ্যাং এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। চিন্ময় কৃষ্ণ দাস 2024 সালের 25 অক্টোবর চট্টগ্রামে একটি বিশাল মহাসমাবেশ করেন এবং পতিত সরকার শেখ হাসিনার টিকিয়ে রাখতে সহায়তা করার প্রস্তাব দেন। এরপর চিন্ময় কৃষ্ণ দাসকে 25 নভেম্বর গ্রেপ্তার করা হয়। 26 নভেম্বর চট্টগ্রাম আদালতের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনা ঘটে। 2024 সালের 2 ডিসেম্বর ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় হিন্দু ঐক্য মঞ্চ নামে একটি সংগঠনের কয়েকশো নেতাকর্মী বাংলাদেশ অভিমুখে লং মার্চের চেষ্টা করে। তারা সিলেটের সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পুলিশের বাধার মুখে ব্যর্থ হয়। বাংলাদেশের অনূর্ধ্ব 19 পুরুষ দল 2024 সালের 8 ডিসেম্বর ফাইনালে ভারতের বিরুদ্ধে 59 রানের ব্যবধানে জয়লাভ করে এবং শিরোপা অর্জন করে। এই ম্যাচটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 198 রান করে এবং পরে ভারতকে মাত্র 139 রানে অল আউট করে। এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জেতে। তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশি মোয়াজ। বাংলাদেশি জাহাজ ছিনতাই চাঞ্চল্যকর তথ্য দিল ইউরোপীয় নৌবাহিনী। ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা করে 2024 সালের 1 অক্টোবর। এই হামলায় প্রায় 180টি উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ তৈরি করে। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হামলার অঙ্গীকার করেন। 25 অক্টোবর রাতে ইসরায়েল তেহরান সহ কয়েকটি শহরে হামলা চালায়, যা ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। এই হামলার পর ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয়। পাকিস্তান, কুয়েত, চাঁদ, ইন্দোনেশিয়ার সাধারণ নির্বাচন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সহ পৃথিবীর অন্যান্য দেশেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালে। বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 5ম মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হন। উত্তর আমেরিকা জুড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। 2024 সালে পৃথিবীতে একটি বিশেষ মহাকাশীয় ঘটনা ঘটেছে, যেখানে আকাশে 2টি চাঁদ দেখা যায়। এই ঘটনা 29 সেপ্টেম্বর থেকে শুরু হয়। এ ধরনের ঘটনা অতীতে 1981 এবং 2022 সালেও ঘটেছিল। পরমাণু অস্ত্র একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা যে উচিত নয় সেটি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য নিহন হিটানকিও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।